আকাশবাণী শিলচর শুরু হচ্ছে বরাক উপত্যকায় পরিবেশ পর্যটনের সম্ভাবনা নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান দেখা হয় নাই চক্ষু মেলিয়া। ধারাবাহিক অনুষ্ঠান দেখা হয় নাই চক্ষু মিলিয়া। প্রান্তিকদা, তাহলে শুরু হোক আজকের যাত্রা। হ্যাঁ, যাত্রা হলো শুরু। আজকে আমাদের অরণ্যে অভিসার। বেশ কাব্যিক হয়ে উঠেছ তো। তা কোন অরণ্যে অভিসার? জানিস চেতনা, আমাদের এই বরাক উপত্যকায় অনেক বন জঙ্গল আছে, কিন্তু তাদের মধ্যে ঘোষিত অভয়ারণ্য একটাই। সেটা কি? সেটা জানার আগে চল জেনে নিই ভারতের অরণ্য সংরক্ষণের কিছু ইতিহাস। বলো, শুনি। পৌরাণিক ও ঐতিহাসিক যুগের অনেক কাহিনীতে আমরা রাজাদের অরণ্য প্রেম ও সংরক্ষণ চেষ্টার প্রমাণ পাই। যেমন এই অভিজ্ঞানম শকুন্তলম, কাদম্বরী, অর্থশাস্ত্র, হিতোপদেশ, পঞ্চতন্ত্র ও জাতকের গল্পগুলোতে। কিন্তু মুঘল ও ব্রিটিশ যুগে শিকার করাটা পুরুষত্বের অন্যতম পরিচয় হয়ে ওঠার পরই বিপত্তির শুরু। একটা হিসেবে দেখা গেছে গত শতাব্দীতেই প্রায় 200 আরণ্যক প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। আরও প্রায় 250টি প্রজাতি প্রায় চিরতরে হারাতে বসেছে। এটা তো সাংঘাতিক কথা। এরপর আর আমি নই, আমাদের পথ দেখাবেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার অধ্যাপক ডক্টর পার্থঙ্কর চৌধুরী। সেই ভালো। ভারতবর্ষের সুপ্রাচীন কৃষ্টি ও ঐতিহ্যের যে দীর্ঘ গৌরবময় অধ্যায়, তার একাধিক স্থলে বিভিন্ন মনীষী, রাজা মহারাজাদের উল্লেখ পাওয়া যায়। এই সমস্ত ব্যক্তিদের রাজকর্তব্য পালনের অন্যতম দিক ছিল অরণ্য এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি বিশেষ দৃষ্টি নিবদ্ধ করা। এসবের উল্লেখ আমরা পাই কালিদাসের শকুন্তলা গ্রন্থে, বাণভট্টের কাদম্বরীতে, কৌটিল্যের অর্থশাস্ত্রে, পঞ্চতন্ত্র, হিতোপদেশ ইত্যাদিতে এবং সম্রাট অশোকের আমলে অভয়ারণ্য নির্মাণ প্রসঙ্গে। আমাদের কৃষ্টি, ঐতিহ্য, লোকাচার এবং ধর্মাচারেও বন্যপ্রাণী এবং অরণ্য সংরক্ষণের দিকটা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যকালে এবং তারপরে ব্রিটিশ শাসনকালে বিচ্ছিন্ন 2-4 প্রকৃতি প্রেমী ছাড়া বন্যপ্রাণী এবং অরণ্য সংরক্ষণের তেমন কোনো ব্যাপক উদ্যোগ গ্রহণের উল্লেখ কোথাও চোখে পড়ে না। যে কোনো বন্যপ্রাণীর অতীত এবং বর্তমানের প্রাপ্তিস্থল অর্থাৎ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ডিস্ট্রিবিউশনের ব্যাপক তারতম্য থেকেই এ তথ্যের সত্যতা আরও প্রকট হয়ে ওঠে। স্বাধীনতার পূর্ব ও পরবর্তীকালীন সময়েই বিশাল বন্যপ্রাণী এবং অরণ্য নিধন যজ্ঞ সম্পাদিত হয়। বলা বাহুল্য, আজকের দিনে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান গড়ে যেখানে বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, তার বিপরীতে সে সময় বন্যপ্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করাটা পুরুষত্ব প্রকাশের মাপকাঠি হিসেবে পরিগণিত হতো। এই মধ্যযুগীয় মানসিকতার ধারা কোনো কোনো বনেদি পরিবারের বংশধরদের বসার ঘরে প্রবেশ করলে আজও উপলব্ধি করা যায়। চোখে পড়ে হরিণের শিং, বাঘের ছাল কিংবা মৃত বাঘের পাশে বন্দুক হাতে বৃদ্ধ প্রপিতামহের গৌরব মাখা সেকেলে পুরনো ছবি। পরিসংখ্যান অনুযায়ী
বিগত শতাব্দীতে প্রায় 200 প্রজাতির বন্যপ্রাণী নিশ্চিহ্ন হয়েছে এবং সাম্প্রতিককালে আরও প্রায় 250 প্রজাতির প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। পৃথিবীতে একটা প্রাণী কিংবা উদ্ভিদ উদ্ভব হতে হাজারো কোটি বছর সময় লাগে, যা অবধারিতভাবেই 1 কিংবা 2 প্রজন্মে সম্ভব নয়। তাই এর কৃতিত্ব আমরা দাবি করতে পারি না, কিন্তু এদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার দায়ভার নিশ্চিতভাবেই বর্তায় আমাদের মতো শিক্ষিত মনুষ্যকুলের উপর। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, আর বন্যপ্রাণী সংক্রান্ত প্রথম আইন দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট প্রণয়ন হয় 1972 সালে। স্বাধীনতার আগের দিনগুলোর কথা যদি বা ছেড়েই দেওয়া হয়, তথাপি 1947 থেকে 1972 এই দীর্ঘ 25 বছর সময়কাল বন্যপ্রাণীর নামে বিলাসিতা করা ছাড়া এদের সংরক্ষণের দিকটায় তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তবুও দেরিতে হলেও এটা স্বীকার করে নিতে হয় যে 1972 সালের 9 সেপ্টেম্বর ভারত সরকারের মিনিস্ট্রি অফ ল, জাস্টিস অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স বন্যপ্রাণী সংক্রান্ত আইনটি প্রণয়ন করেন। এই আইনের প্রধান উদ্দেশ্য বিভিন্ন প্রজাতির পশু পাখিকে সুরক্ষা প্রদান করা এবং প্রকৃতির কূলে তাদেরকে জিইয়ে রাখার জন্য প্রয়োজনীয় সকল পন্থা পদ্ধতির সুবন্দোবস্ত করা। অন্যান্য বিষয়ের মধ্যে এই আইনে অভয়ারণ্য ও জাতীয় উদ্যান নির্মাণ এবং এদের রক্ষণাবেক্ষণেরও উল্লেখ রয়েছে। এখানে বলে নেওয়া উচিত যে অন্যান্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মতো আমাদের বড়াইল অভয়ারণ্য সে আইনের ফলশ্রুতিতেই হয়েছে। আমাদের দেশের প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ আইন তো এই সেদিন পাশ হলো, 1972 সালের 9 সেপ্টেম্বর। নাম ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এরপর থেকেই বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কিছু কিছু কাজ হচ্ছে। তাই নাকি? তারপর? ইতিহাস এখানেই থাক। চল বর্তমানে আসি যে কথাটা বলছিলাম। বরাকের একমাত্র অভয়ারণ্য হলো বড়াইল অভয়ারণ্য। আচ্ছা, বলো এই অভয়ারণ্য সম্পর্কে বলো। বড়াইল অভয়ারণ্যের যাত্রা শুরু হয় 2004 সালে আসাম সরকারের এক অধিসূচনার ফলে। ওই বছরের 19শে জুন ব্রহ্মপুত্র উপত্যকার আমসাং ও দিহিং বনাঞ্চলের সঙ্গে কাছাড় জেলার উত্তরাংশ ও উত্তর কাছাড় পার্বত্য জেলার দক্ষিণ মধ্য অংশের 14টা সংরক্ষিত বনাঞ্চল নিয়ে গঠিত হয় বড়াইল অভয়ারণ্য। এই 3টি অভয়ারণ্যের মধ্যে বড়াইল অভয়ারণ্যই আয়তনে বৃহত্তম। আয়তনটা কত? প্রায় 326.24 বর্গ কিলোমিটার। কাছাড় জেলায় এই অভয়ারণ্যের ভৌগোলিক অবস্থান হল 92.46 ডিগ্রি ও 92.52 ডিগ্রি অক্ষাংশ, আর 24.58 ডিগ্রি ও 25.58 ডিগ্রি দ্রাঘিমাংশ। উত্তর কাছাড় পার্বত্য জেলায় এর অবস্থান 92.16 ডিগ্রি ও 92.46 ডিগ্রি অক্ষাংশ, আর 25.07 ডিগ্রি ও 25.10 ডিগ্রি দ্রাঘিমাংশ। ওরে বাবা, ভূগোল গোলা অঙ্ক। শোন পার্থঙ্কর চৌধুরীর কাছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের হাত ধরেই অসম রাজ্যে অনেকগুলো অভয়ারণ্য নির্মাণ হয়েছে জাতীয় উদ্যান এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এদের মধ্যে অন্যতম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যা পরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও রয়েছে মানস, ওরাং, নামেরি এবং ডিব্রু সৈকিয়া জাতীয় উদ্যান। অভয়ারণ্যের মধ্যে রয়েছে পবিতরা, বারনদী, লাউখোয়া, পানিডিহিং, চক্রশিলা, দীপরবিল, নাম্বর এবং হলংপার গিবন অভয়ারণ্য। কিন্তু অনুতাপ করে বলতে হয়, 2004 সালের আগে পর্যন্ত বরাক উপত্যকার অসহায় ও নিরীহ বন্যপ্রাণীরা তাদের জন্য রচিত এই আইনের কৃপাদৃষ্টি লাভ করতে সক্ষম হয়নি। অতি সম্প্রতি অর্থাৎ 2004 সালের 19 জুন
আসাম সরকারের তৎকালীন বনমন্ত্রী প্রদ্যুৎ বরদলৈ মহাশয় গেজেট নোটিফিকেশনের মধ্য দিয়ে বড়াইল অভয়ারণ্যের আনুষ্ঠানিক ঘোষণা করেন। ভৌগোলিক দিক দিয়ে বড়াইল অভয়ারণ্যের অবস্থান দক্ষিণ আসামের কাছাড় জেলার উত্তর প্রান্ত এবং উত্তর কাছাড় পার্বত্য জেলার কিছু অংশ জুড়ে 14টা সংরক্ষিত বনাঞ্চল নিয়ে এই বড়াইল অভয়ারণ্য গঠিত। বড়াইল অভয়ারণ্যে মোট 326.24 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কাছাড় জেলাস্থিত অভয়ারণ্যের একাংশ 92°46' ও 92°52' অক্ষাংশ এবং 24°58' ও 25°58' দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত তথা উত্তর কাছাড় পার্বত্য জেলাস্থিত অভয়ারণ্যের অংশ 92°16' ও 92°46' অক্ষাংশ এবং 25°7' ও 25°10' দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। আরও শোন, এই অভয়ারণ্যের সর্বোচ্চ স্থান হল 1105 মিটার উঁচু নিমথা শৃঙ্গ। এরপর এই বড়াইল অভয়ারণ্য বিধৌত করা নদীগুলোর নাম প্রথমে ডক্টর চৌধুরীর কাছে শোন। উত্তর কাছাড় পার্বত্য জেলা থেকে যে সমস্ত উপনদী উপত্যকার প্রধান নদী অর্থাৎ বরাকে এসে মিশেছে সেগুলো হলো জাটিঙ্গা, জিনাম, জিরি, ডলু, আরাং, মধুরা, গুমরা, কালাইনছড়া এবং বলেশ্বর। অন্যদিকে লুসাই পাহাড় থেকে বরাকের উত্তর দিকে প্রবাহিত নদীগুলো হচ্ছে সুনাই, রুকনি, ধলেশ্বরী এবং কাটাখাল। একদিকে জয়ন্তীয় পাহাড় থেকে নেমে আসা ঘন নীল সবুজ অরণ্য যার অধিকাংশই পাইন জাতীয় গাছ এবং অন্যদিকে উত্তর কাছাড় ঘন সবুজ চাদরের আঁচলে নেমে এসেছে এই অভয়ারণ্য। অভয়ারণ্যের গাছপালা বরাক উপত্যকার উদ্ভিদকুলের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী চিরহরিৎ বনানীতে আবৃত। বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ ও বেত গাছ অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ। এই অভয়ারণ্যের গাছপালা কি রকমের? এখানে পাইন জাতীয় গাছ, চিরহরিৎ বৃক্ষ, বাঁশ ও বেত গাছ এসব আছে। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ। উষ্ণতা 39°C থেকে 10°C মধ্যে ঘোরাফেরা করে। বৃষ্টি কিছু বেশি হয়, বছরে প্রায় 3000 থেকে 3100 মিলিমিটার। জুন জুলাই মাসে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি হয়। আপেক্ষিক আর্দ্রতা 49% থেকে 98% মধ্যে ওঠানামা করে। আর এখানকার জলবায়ু? হ্যাঁ, সে সম্পর্কে অধ্যাপক চৌধুরী কি বলেন শোন। এই অভয়ারণ্যের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মকালে প্রলম্বিত কাল ধরে লাগাতার বৃষ্টি এবং মাঝারি উষ্ণ তাপমান অরণ্যের ঘন সবুজ আস্তরণ বৃদ্ধির পক্ষে সহায়ক। এই এলাকার বার্ষিক বৃষ্টিপাত গড়পড়তা 3000 থেকে 3100 মিলিমিটার। তার মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত জুন জুলাই মাসে হয়, যা গড়ে মাসিক 475 থেকে 500 মিলিমিটার। বার্ষিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমান যথাক্রমে 39° এবং 10°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 49 থেকে 98%। জলবায়ুর দিক দিয়ে এই অঞ্চল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুষ্ক শীতল, মার্চ থেকে মে পর্যন্ত শুষ্ক উষ্ণ এবং মে মাসের শেষ কিংবা জুনের প্রথম ভাগ থেকে অক্টোবর মাসের শেষ অবধি জুড়ে কম বেশি বৃষ্টিপাত হয়। বড়াইল অভয়ারণ্যের উদ্ভিদ জগৎ কেমন শোন এখন। এই বড়াইল অভয়ারণ্যে
যে সমস্ত দুর্লভ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে গর্জন, পিং, কুর্তা, গুলাল, বেলা, মহাল, ধুনরতা, করল, চাম, মনওয়াল, মধুবড়া, বাদাম, উদাল, চক্রশিয়া, ভুড়ি, পাখির হাড়, গামারি, হলদিকাঠ, বনশিমুল ইত্যাদি। বিভিন্ন প্রজাতির বাঁশের মধ্যে রয়েছে মুলি, বালক্কা, কালীগদা ইত্যাদি। জালি বেত, গোলা বেত এবং সুন্দি বেত, এই 3 রকম বেতই অভয়ারণ্যে পাওয়া যায়। এছাড়াও অভয়ারণ্যে রয়েছে আরও অনেক মূল্যবান গাছগাছালি এবং ঔষধি বৃক্ষ বা মেডিসিনাল প্ল্যান্টসের সমাহার। এবারে কি পশু জগৎ? হ্যাঁ, ডক্টর চৌধুরীর কাছেই শোন না। এক সময়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এই বড়াইল অভয়ারণ্যে রয়েছে। উত্তর কাছাড় এবং পার্শ্ববর্তী কার্বি আংলং পাহাড়ের মধ্যবর্তী স্থানে 2006 সালের ডিসেম্বর মাসে বনকর্মীরা 3টি বাঘ দেখতে পান। অনেক দিনের ব্যবধানে এ অঞ্চলে বাঘ দেখতে পাওয়াটা স্বভাবতই একটা নতুন খবর। দক্ষিণ অসম প্রান্তীয় অঞ্চলের তৎকালীন বন সংমণ্ডল আধিকারিক শ্রী MM শর্মার মতে এই অভয়ারণ্যে আনুমানিক 50টা বাঘ রয়েছে। বাঘ যেহেতু রয়েছে তাই সে সুবাদে ভারত সরকারের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পও এখানে শুরু করার সম্ভাবনা রয়েছে। এসবের জন্য অভয়ারণ্যে প্রয়োজনীয় আর্থিক অনুদান এবং নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা সুনিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। একদা লুপ্ত বাঘের গর্জনে বড়াইল অভয়ারণ্য তখনই আলোড়িত হবে। বাঘ ছাড়াও মূল্যবান প্রাণীকুলের মধ্যে এই অভয়ারণ্যে রয়েছে বেশ কিছু অন্য স্তন্যপায়ী প্রাণী, যেমন হুলক গিবন, বাদুড়, বন বেড়াল, বিনতুরং, পেঙ্গোলিন বা বনরুই, পাইপস্ট্রিলি বা চামচিকা, স্মল সিভেট বা গন্ধগোকুল, লার্জ সিভেট, কমন লেঙ্গুর বা হনুমান বানর, চশমা বানর, লজ্জাবতী বানর, অসমিয়া বানর, হাতি, পাহাড়ি ছাগল, সজারু, বন্য শূকর, উদ, ভল্লুক, পাহাড়ি হরিণ বা সম্বর, নেকড়ে বা গোলাবাঘ, শেয়াল ইত্যাদি। বড়াইলে বাঘও আছে? বাপ্পা! এবারে অন্যান্য প্রাণীদের ব্যাপারে শোনা প্রান্তিকদা। ঠিক আছে, এবারে তাহলে সরীসৃপ। সরীসৃপের মধ্যে রয়েছে সফট শেলড টার্টল, আসাম রুফড টার্টল, পন টার্টল ইত্যাদি। এছাড়াও অজগর, ব্যাম্বু ভাইপার, রেড স্নেক বা লাল সাপ, রেড স্নেক, কবরা, মাবুইয়া, তক্ষক এবং আরও অনেক প্রজাতির সাপ যাদের পুরোপুরি শনাক্তকরণ এখনো বাকি। ওরে বাবারে, এত রকম! এছাড়া কি আছে? শোন না, ডক্টর চৌধুরী কি বলেন। এছাড়াও রয়েছে অনেক বিচিত্র রকমের পাখি, যেমন বাবুই, বাজ, বনমুরগ, ঢুপি, পেঁচা, হরিয়াল, হলদে পাখি, কাকাতুয়া, ধনেশ, কোকিল, বিভিন্ন প্রজাতির শকুন ইত্যাদি। আরও আছে অনেক উভচর প্রাণী এবং অভয়ারণ্যের জলাশয়ে রয়েছে বিভিন্ন দুর্লভ প্রজাতির মাছ এবং অন্যান্য জলজ প্রাণী। এতটা বৈচিত্র্য ভাবা যায় না। ঠিক বলেছিস। ঠিকমতো সংরক্ষণ হলে এটা কি হবে বুঝতে পারছিস। তবে দুঃখের কথা কি জানিস, এই অভয়ারণ্যের সীমা ঠিকমতো নির্ধারণ করার কাজ সবেমাত্র শুরু হয়েছে। নানান বাধায় কাজ হচ্ছেও খুব ধীরে। শোন পার্থঙ্কর চৌধুরীর কাছে। সদ্যসৃষ্ট বড়াইল অভয়ারণ্যের সীমানা নির্ধারণের কাজ সবেমাত্র শুরু হয়েছে এবং তা হয়ে গেলে আশা করা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নিষ্ঠাবান বন আধিকারিকদের তত্ত্বাবধানে এটা একটা
পূর্ণাঙ্গ রূপ পেয়ে যাবে। অভয়ারণ্যের কাজ কিছুটা মন্থর গতিতে এগোচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই। আসলে বনকর্মীদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে হচ্ছে। দুর্গম পথ, অভয়ারণ্যে নানাবিধ কাজ করার জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতির অভাব এবং সর্বোপরি উগ্রপন্থী সমস্যা এদের অন্যতম। সরকারের বলিষ্ঠ হস্তক্ষেপে এ সমস্ত বাধা বিপত্তি অচিরে নির্মূল হয়ে যাবে বলে সংশ্লিষ্ট সবাই আশাবাদী। এই অভয়ারণ্যে যাবার উপায় কি প্রান্তিকদা? বলছি, দাঁড়া। সারা বছরই ওখানে যাওয়া যায়, তবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্তই সবচেয়ে ভালো সময়। আর যেতে হলে বন দপ্তরের আগাম অনুমতি নেওয়া উচিত। কিন্তু যাবার রাস্তা কি? যাবার রাস্তা শোন পার্থঙ্কর চৌধুরীর কাছে। পরিবেশ ভ্রমণ পিপাসুদের জন্য অভয়ারণ্যের প্রবেশদ্বার যদিও সারা বছরই উন্মোচিত, তথাপি শীতের মরশুম অর্থাৎ সেপ্টেম্বর থেকে মার্চ মাস অবধি বরাইল অভয়ারণ্য ভ্রমণের উৎকৃষ্ট সময়। দক্ষিণ অসমের বন সংমণ্ডল আধিকারিকের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে অভয়ারণ্য ভ্রমণ করাটা বাঞ্ছনীয়। এতে করে প্রব্রজনকারীরা প্রয়োজনীয় সাহায্যও পেয়ে যেতে পারেন। অভয়ারণ্যে প্রবেশের জন্য দুটি পথই রয়েছে। একটা হাফলং থেকে পাহাড়ি রাস্তা দিয়ে অভয়ারণ্যের উত্তর কাছাড় পার্বত্য জেলার অংশটা দেখে নিতে পারা যায়। অপরটা শিলচর থেকে ডলুরামপুর রাস্তা ধরে মারুয়াছড়া দিয়ে। প্রয়োজনীয় অনুমতিপত্র সঙ্গে থাকলে মারুয়াছড়া ফরেস্ট বিট অফিসের বনকর্মীরা পরিবেশ ভ্রমণকারীদের প্রয়োজনীয় দিক নির্দেশ তথা অন্যান্য প্রয়োজনীয় সাহায্য করে দেবেন। এত প্রাচুর্যপূর্ণ উপত্যকার এই একমাত্র অভয়ারণ্য পরিবেশ ভ্রমণ পিপাসুদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। অভয়ারণ্যের ঘন সবুজ অরণ্য হাতছানি দিয়ে আলিঙ্গন করতে সদা উদ্যত দূর দূরান্তের দেশ বিদেশ থেকে আসা পর্যটকদেরকে। আমার এক্ষুনি যেতে ইচ্ছে করছে প্রান্তিকদা। হ্যাঁ রে, অমন জায়গা ইচ্ছে তো হবেই। যাবি, ওখানে যাবি। যারা সত্যিকারের প্রকৃতি প্রেমী তারা সবাই বড়াইল পাহাড়ের ছায়ায় এই মায়াময় অভয়ারণ্যে যেতে চাইবে। একদিন হয়তো এই অভয়ারণ্যই পরিবেশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এতক্ষণ শুনলেন বরাক উপত্যকায় পরিবেশ পর্যটনের সম্ভাবনা নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান দেখা হয় নাই চক্ষু মিলিয়া। তথ্য আহরণ ও সংকলন মধুমিতা ভট্টাচার্য, সংলাপ অংশুমান আচার্য ও চন্দ্রা চক্রবর্তী, সম্পাদনা হিতব্রত ভট্টাচার্য, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।